ওকে, আমরা টর্ট বেসিক্যালি হোয়াট ইজ টর্ট, এসেনশিয়াল অফ টর্ট এগুলো মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে। আমরা লাস্ট পড়াশোনা করছিলাম কিসের উপর? লুইসেন্স। মানে টর্টের স্পেসিফিক কতগুলো টর্ট আমরা পড়া শুরু করে দিয়েছি। ওকে, আজকে আমরা একটা নতুন ধরনের লায়াবিলিটি পড়বো, টর্সিয়াস লায়াবিলিটি। সেটা হলো স্ট্রিক্ট লায়াবিলিটি। কি পড়বো? স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট লায়াবিলিটি। ওকে, স্ট্রিক্ট লায়াবিলিটি হলো একটা লায়াবিলিটি। লায়াবিলিটি মানে কি? যেখানে আমাকে কারোর প্রতি দায়বদ্ধ থাকতে হচ্ছে, মানে আই শুড পে, তাই তো? আর আই শুড ডু সামথিং ফর ইউ। লায়াবিলিটি মিনস কোনো ডিউটি যেটা পারফর্ম আমাকে করতে হবে। ক্লিয়ার? তো স্ট্রিক্ট লায়াবিলিটি হলো এমন একটা লায়াবিলিটি যে লায়াবিলিটিটা কখন অ্যারাইজ হবে, সেই এসেনশিয়াল কন্ডিশনগুলো আমাকে আগে জানতে হবে, যে কোন সিচুয়েশনে এই স্ট্রিক্ট লায়াবিলিটি অ্যারাইজ হবে আমার ওপর। ক্লিয়ার? লায়াবিলিটি মানে ডিউটি। তো স্ট্রিক্ট লায়াবিলিটি হলো এক ধরনের লায়াবিলিটি যেটা সবসময় আমার উপর নাও আসতে পারে, বাট কিছু ক্ষেত্রে অ্যারাইজ হতে পারে। কখন অ্যারাইজ হবে সেটা আমরা আজকে পড়ে বুঝতে পারবো, এসেনশিয়াল এলিমেন্ট গুলো পড়ে। ক্লিয়ার? 1 নাম্বার। 2 নাম্বার হলো এই স্ট্রিক্ট লায়াবিলিটি কিন্তু একটা মানে ক্যাটাগরির মধ্যে পড়ে যেটাকে আমরা বলি নো ফল্ট লায়াবিলিটি। কি বলি? নো ফল্ট লায়াবিলিটি। যেমন ভাইকারিয়াস লায়াবিলিটি, আগের দিন আমি পড়িয়েছিলাম, আগে একদিন। ভাইকারিয়াস লায়াবিলিটিও এমন এক, জানিস তো না ভাইকারিয়াস লায়াবিলিটি? ওটাও একটা নো ফল্ট লায়াবিলিটির ক্যাটাগরিতে পড়ে। নো ফল্ট লায়াবিলিটি মানে কোনো ফল্ট নেই, তাও আমি লায়াবল হচ্ছি। আমি কখন লায়াবল হব? যখন আমার ফল্ট থাকবে, তারপর তো। এমনি এমনি তো লায়াবল হতে পারি না। কিন্তু টর্টে কিন্তু কিছু কিছু লায়াবিলিটি আছে যেখানে ফল্ট না থাকলেও আমি লায়াবল হচ্ছি। তার একটা ক্যাটাগরি আমি কি আগে পড়িয়েছিলাম, সেটা হলো ভাইক্যারিয়াস লায়াবিলিটি। আজকে আমরা পড়ছি এটাও ওই ক্যাটাগরির মধ্যেই পড়ছে, কি? স্ট্রিক্ট লায়াবিলিটি। ওকে, তাহলে এখানেও স্ট্রিক্ট লায়াবিলিটিতেও যে লোকটা লায়াবল হচ্ছে সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফল্ট করছে না, না করলেও সে লায়াবল হচ্ছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তার মানে এই লায়াবিলিটিটা ফল্ট ছাড়াও হতে পারে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? ওকে, তাহলে কখন এরকম লায়াবিলিটি আসবে? ফার্স্ট ফার্স্ট এসেনশিয়াল কি হবে? নোট কর। ফার্স্ট এসেনশিয়াল, there must be a dangerous thing বা some dangerous thing. There must be dangerous thing, তার মানে ডেঞ্জারাস কিছু জিনিস হতে হবে, থাকতে হবে। বুঝলি? ডেঞ্জারাস জিনিস বলতে আমরা কি বুঝি? হুম, ডেঞ্জারাস বলতে এক্সাম্পল? হ্যাঁ, বম। আচ্ছা, বম হতে পারে। আর ডেঞ্জারাস জিনিস কি হতে পারে? বল। হ্যাঁ, না, একটা জিনিস, একটা সাবস্টেন্স যেটা ডেঞ্জারাস। এরকম কি কি সাবস্টেন্স হতে পারে যেটা ডেঞ্জারাস? অ্যাসিড। হ্যাঁ, ওকে, অ্যাসিড। আর পয়জন। ওকে, পেট্রোল হতে পারে ডেঞ্জারাস? হতে পারে। হ্যাঁ, তারপর জল। জল ডেঞ্জারাস হতে পারে? জল তো আমাদের জীবন বাঁচাই জল দিয়ে। জল ডেঞ্জারাস হতে পারে? তাহলে 1 বোতল জল হতে পারে না, কিন্তু কোয়ান্টিটি যদি অনেক বেশি হয় সেটা ক্ষতি করতে পারে, তাই না?
তাহলে তো বন্যায় মানুষ মরে যেত না, তাই তো? তাহলে ফ্লাড বুঝিয়ে দেয় যে জলও ডেঞ্জারাস, তাই তো? তাহলে বিভিন্ন রকমের গ্যাস হতে পারে। ওকে, তাহলে ডেঞ্জারাস জিনিস অনেক কিছু আছে। ইলেকট্রিসিটি, এটাও ডেঞ্জারাস নাকি? ডেঞ্জারাস কিন্তু। তো ফার্স্টে কি হতে হবে, একটা ডেঞ্জারাস জিনিস থাকতে হবে কার কাছে? যে লোকটাকে আমরা লায়াবেল করছি, যে ভাই তুমি লায়াবেল হবে, তোমার দোষ না থাকলেও তুমি লায়াবেল, তাহলে তার কাছে কিছু ডেঞ্জারাস জিনিস থাকতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? সেকেন্ড এসেনশিয়াল হলো সেই যে জিনিসটা, সেটা এসকেপ হতে হবে। তো সেকেন্ড এসেনশিয়াল ইজ এসকেপ। ইএস সি এ পিই, এসকেপ। এসকেপ মানে কি? তবে জিনিসটা আমি যে স্টোর করে রেখেছি সেটা এনিহাউ সেটা বেরিয়ে যাচ্ছে, তাই না? তার মানে হতে পারে লিকেজের কারণে, বা হতে পারে যেখানে আমি স্টোর করেছি সেটা ফাটল ধরে ভেঙে গেল জিনিসটা, তার কারণে জিনিসটা এসকেপ হয়ে যাচ্ছে, মানে ওটা ছড়িয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এসকেপ। ক্লিয়ার? অ্যান্ড থার্ড এসেনশিয়াল ইজ নন ন্যাচারাল। নন ন্যাচারাল কথাটার মাঝখানে জাস্ট হাইফেন থাকবে, নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। Non-natural use of land. Non-natural use of land. Use of land. Clear? Non-natural use of land মানে হলো ল্যান্ডটাকে, নন ন্যাচারাল আমরা যদি বলি ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। ন্যাচারাল মানে এখানে বোঝানো হচ্ছে স্বাভাবিক, নর্মাল। নর্মাল ইউজ অফ ল্যান্ড মানে একটা জমি আমরা যেভাবে ব্যবহার করি। তা নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড মানে সাধারণ যতটুকু আমরা ব্যবহার করি তার থেকে বেশি। তার মানে আমি ওয়াটার রিজার্ভারে কিন্তু জল জমাই, আমার বাড়ির ট্যাঙ্কে কিন্তু জল জমে, সেটা ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। এবার আমি অনেক পরিমাণ জল জমিয়ে রেখেছি ট্যাঙ্ক ইউজ করে, তখন সেটা কিন্তু হয়ে যাবে নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। তার মানে মাত্রার তুলনায় অধিক, বেশি। ক্লিয়ার? বোঝা গেল? আমি হতে পারে যে আমার টয়লেট পরিষ্কার করার জন্য কিছু পয়জনাস জিনিস আমি আমার বাড়িতে রাখছি, তাই তো? বা বাথরুম পরিষ্কার করার জন্য, বাট সেটাই যখন আমি অনেক পরিমাণে রাখছি, তখন কিন্তু সেটা হয়ে যাবে নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। এবার বোঝা গেল তো ব্যাপারটা? তো এখানে আনন্যাচারাল কেন বললো না, নন ন্যাচারাল কেন বললো? ন্যাচারাল, আনন্যাচারাল আর অপোজিট। নন ন্যাচারাল কেন বললো, আনন্যাচারাল কেন বললো না? না, এটা কেন কোশ্চেনটা করলাম বলতো? পরীক্ষার সময় তোদের মনে না পড়লে দেখা গেলো আনন্যাচারাল লিখে দিয়ে আসবি। আনন্যাচারাল মানে কি? যেটা ন্যাচারালি পসিবলই না, সেটা তো আমরা আনন্যাচারাল বলি, তাই তো? যেটা ন্যাচারালি পসিবল না, কিন্তু ওই ইউজ অফ ল্যান্ডটা যদি ন্যাচারালের বেশি হয় সেটা তো পসিবল, তাই নন ন্যাচারাল। সাধারণত এটা করা হয় না, বাট তার অধিক মাত্রায় আমি করছি। ক্লিয়ার হলো জায়গাটা? দ্যাটস ওয়াই নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড হলো। তো এইবার তাহলে এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে ওই যে এসকেপটা হয়ে যাচ্ছে, তাতে আমার দোষ থাকুক না থাকুক আমি কিন্তু লায়াবেল হব যদি কারোর ক্ষতি হয়। এবং এই লায়াবিলিটিটাকে কি লায়াবিলিটি বলা হচ্ছে? স্ট্রিক্ট লায়াবিলিটি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এই কেসটা, এইটার মানে এসেনশিয়ালটা আমরা পেলাম একটা কেস থেকে। কোর্ট এই এসেনশিয়ালটা ফিক্স করে দিল। সেই কেসটার নাম হলো, নোট করে নে, রেল্যান্ড ভার্সেস ফ্লেচার। আর ই সরি আর ওয়াই এল এ এন ডি এস, রেল্যান্ড ভার্সেস ফ্লেচার, এফ এল ই টি সি এইচ ই আর। ওকে, রেল্যান্ড ভার্সেস ফ্লেচার, এটা একটা কেস। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কেস নয়, এটা বাইরের দেশের কেস।
সেখানে এই লায়াবিলিটিটা তে ডিফেন্ডেন্টকে লায়াবল করা হয়েছিল এবং এই এসেনশিয়াল গুলো আমরা পেয়েছিলাম যে কখন এই ধরনের লায়াবিলিটি অ্যারাইজ হবে। ওকে, এই কেসে কিন্তু ডিফেন্ডেন্টের কোনো দোষ ছিল না, বাট স্টিল ডিফেন্ডেন্ট লায়াবল ছিল। ওকে, ক্লিয়ার? তো ঘটনাটা কি ঘটেছিল, ডিফেন্ডেন্ট একটা ওয়াটার রিজার্ভার বানিয়েছিল। কি বানিয়েছিল? ওয়াটার রিজার্ভার। ওয়াটার রিজার্ভার কিসে, কি জমি রেখেছিল? ওয়াটার, তাই তো? সেটা হিউজ পরিমাণ জমি রেখেছিল কারণ ওর একটা মিল ছিল। মিল বুঝিস তো? একটা মিল ছিল, সেই মিলে জল সাপ্লাই দেওয়ার জন্য ও জলের একটা রিজার্ভার বানিয়েছিল। ওকে, বানিয়েছিল একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে দিয়ে, কোন একটা লোককে ঠিক করেছিল যে তুমি বানিয়ে দাও, সে বানিয়ে দিয়েছিল, তাকে পে করে দিয়েছিল। যে কন্ট্রাক্টর ছিল সে কি করেছিল, ওখানে কতগুলো গর্ত ছিল জমির মধ্যে, সেই গর্তগুলো বন্ধ করেনি ঠিকঠাক করে, বা ওর আরো টেক কেয়ার নেওয়া উচিত ছিল, করেনি। যে কারণে কি হয়েছিল, সেই গর্তগুলো দিয়ে পরবর্তীতে জল পাস করে নিচে একটা কোল মাইন ছিল। কোল মাইন বুঝিস তো? কোল মানে কি? কয়লা। তো ওই কোল মাইনটা নিশ্চয়ই মাটির নিচে হবে, ওয়াটার রিজার্ভারের জলটা ওই গর্ত দিয়ে গিয়ে কোল মাইনের ভেতর ঢুকে গেছিল। এবার কোল মাইনে যারা কোল, মানে যেখানটায় গর্ত ছিল, কোল মাইন তো মাটির তলাতে, এবার ওইখানে জল ভরে গেছিল। তো ওই লোকগুলোর পক্ষে আর কয়লা ওখান থেকে তোলা সম্ভব হয়নি, বা কয়লাগুলো নষ্টও হয়েছিল। বোঝা গেল? সেই কোল মাইনের লোকটা তখন ওর এগেনস্টে মামলা করে বলে যে তুমি আমাকে এখন ক্ষতিপূরণ দাও, আমি কাজ করতে পারছি না। ক্লিয়ার হলো? তখন কোর্ট ডিসিশন দেওয়ার সময় ডিফেন্ডেন্ট সেভারেল ডিফেন্স নিল যে এখানে আমার কি ফল্ট আছে, আর এটা ন্যাচারালি হয়েছিল, ঠিক আছে, এক্সেসিভ রেইনফল, বিভিন্ন রকম কারণও দেখিয়েছিল। কিন্তু কোর্ট বলে যে না, তুমি লায়াবেল হবে। কেন লায়াবেল হবে? কারণ ওটা তুমি বানিয়েছিলে, এবং ফার্স্ট অফ অল সেটা ডেঞ্জারাস জিনিস, সেকেন্ড হচ্ছে ওটা এসকেপ করে গেছিল, আর তুমি মাত্রার অতিরিক্ত জল রেখেছিলে, সাধারণ ডোমেস্টিক পারপাসে যতটুকু জল হয় তার থেকে বেশি ছিল, সেই জন্য তুমি লায়াবেল হবে। ওকে, মানে আমি যদি হাতি পুষি, সেই হাতি যদি কাউকে লাথি মারে, আমি তো মারিনি লাথি, বাট স্টিল আমি লায়াবেল হব। এটাই হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি। ব্যাপারটা বোঝা গেল? ওকে, একদম। নুইসেন্স? না, ওর তো কোনো ডিস্টারবেন্স হয়নি। না না, ও তো ডিস্টার্ব, মানে জিনিসটা যে জলটা চলে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে নুইসেন্সের যে যে পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্ট গুলো তো এখানে আসবে না। ওখানে এনজয়মেন্ট অফ ল্যান্ড, মানে ওখানটাতে তো কোল মাইন ছিল। ব্যাপারটা বোঝা গেল? ওকে, সো এটাই হলো স্ট্রিক্ট লায়াবিলিটি রেল্যান্ড ভার্সেস ফ্লেচার কেস। নিয়ে যাও, কথা বলো। আচ্ছা, এটা হলো, বোঝা গেল স্ট্রিক্ট লায়াবিলিটি। তো স্ট্রিক্ট লায়াবিলিটিতে কতগুলো ডিফেন্স আছে, যে ডিফেন্স গুলো যদি ডিফেন্ডেন্ট সাকসেসফুলি প্রমাণ করতে পারে, তাহলে ডিফেন্ডেন্ট আর লায়াবল হবে না। কি কি ডিফেন্স আছে নোট কর। 1 নাম্বার ডিফেন্স, প্লেন্টিভস ওন ডিফল্ট। ওন ডিফল্ট। সেকেন্ড হলো অ্যাক্ট অফ গড। গড, জিওডি, যেটা বড় হাতের, হ্যাঁ। থার্ড হচ্ছে কনসেন্ট টু দ্য প্লেন্টিভ, কনসেন্ট অফ দ্য প্লেন্টিভ, কনসেন্ট অফ দ্য প্লেন্টিভ। ফোর্থ হচ্ছে প্লেন্টিভ, PLAINTIFF। ফোর্থ হচ্ছে অ্যাক্ট অফ থার্ড পার্টি, অ্যাক্ট অফ থার্ড পার্টি।
ফিফথ হচ্ছে স্ট্যাটিউটারি অথরিটি। ফিফথ হচ্ছে স্ট্যাটিউটারি অথরিটি। ওকে, এই ডিফেন্স গুলো কে নিতে পারবে? ডিফেন্ডেন্ট। হু ইজ দ্য ডিফেন্ডেন্ট? ডিফেন্ডেন্ট কাকে বলে? যার এগেনস্টে মামলা হয় তাকে আমরা বলি ডিফেন্ডেন্ট, আর যে মামলা করে তাকে আমরা বলি প্লেইন্টিফ। ওকে, তাহলে এই ক্ষেত্রে যার ওয়াটার রিজার্ভারটা ছিল সে হলো ডিফেন্ডেন্ট, ক্লিয়ার, আর যার কোল মাইনটা ছিল সে হলো প্লেইন্টিফ। তাহলে যে কোনো মামলায় ডিফেন্ডেন্ট ডিফেন্স নিতে পারে। ডিফেন্স মানে নিজে এক্সকিউজ, এক্সকিউজ যে হ্যাঁ আমি এই কাজটা হয়েছে বাট এইভাবে হয়েছে, সো আমার দোষ নেই। ক্লিয়ার? তো এক্সকিউজ গুলো কি কি এখানে আমরা পড়ছি? 1 নাম্বার, প্লেন্টিভের নিজের দোষেই, মানে হতে পারে কোল মাইন যে চালাচ্ছিল তার নিজের দোষেই ওয়াটার রিজার্ভারটার থেকে জল চলে এসছে। যদি এটা প্রমাণ করতে পারতো তাহলে কিন্তু নিজেকে বাঁচাতে পারতো। হলো। সেকেন্ড, অ্যাক্ট অফ গড। অ্যাক্ট অফ গড মানে ন্যাচারাল ক্যালামিটিস বা ন্যাচারাল কোনো ফোর্স ইউজ হয়েছে, ঝড়, বৃষ্টি, অতিরিক্ত এক্সেসিভ ন্যাচারাল ইউজ অফ ন্যাচারাল ফোর্স, তাই তো, যেটা আগে থেকে বোঝা সম্ভব ছিল না যে আমি প্রোটেক্ট করব। ক্লিয়ার? তাহলে সেটা ফ্লাড হতে পারে, হিউজ রেইনফল হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা হলো অ্যাক্ট অফ গড। এটা যদি ডিফেন্ডেন্ট প্রমাণ করতে পারতো তাহলে আর ডিফেন্ডেন্ট লায়াবল হতো না। নেক্সট, কনসেন্ট অফ দ্য প্লেন্টিভ, মানে আমি যে ক্ষতিটা করেছি সেটা প্লেন্টিভের সম্মতিতেই করা হয়েছে। কনসেন্ট অফ দ্য প্লেন্টিভ একটা এক্সাম্পল দিয়ে দেখি তোরা, যেটাকে আমরা জেনারেল ডিফেন্সেও পড়েছিলাম। কি বলা হচ্ছিল 1 নাম্বারটা? ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। ওকে, একটা এক্সাম্পল দে যে কিরকম হতে পারে কনসেন্ট অফ দ্য প্লেন্টিভ। সমস্যা কি হচ্ছে তোদের? মানে বলতে অসুবিধা হয়? কি প্রবলেম কি হচ্ছে? নাকি পড়াটাই জানিস না কিছু? জানিস তো বল, একটা এক্সাম্পল দে। হোয়াট এভার, একটা এক্সাম্পল দে না, কেসের হতেও পারে, কেসের গল্প, কোনো অসুবিধা নেই, বল। ওর কথাটা একটু শোন তোরা, কি বলছো? কেন? নিজের থেকেই ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই যে ওয়াটার রিজার্ভারটা সেটা যদি প্লেন্টিভের কনসেন্ট নিয়ে তৈরি করা হতো তারপর তো প্লেন্টিভ বলতে পারতো না। ক্লিয়ার? সেটা একটা ডিফেন্স হতে পারে স্ট্রিক্ট লায়াবিলিটির। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো পয়েন্টগুলো? নেক্সট, অ্যাক্ট অফ থার্ড পার্টি, মানে ডিফেন্ডেন্ট যদি প্রমাণ করে দেয় যে ক্ষতিটা হয়েছে প্লেন্টিভের সেটা আমার জন্য হয়নি, অন্য কারোর জন্য হয়েছে, তাহলেও ডিফেন্ডেন্ট লায়াবল হবে না। অ্যাক্ট অফ থার্ড পার্টি, থার্ড পার্টি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? প্লেন্টিভ ডিফেন্ডেন্ট বাদে বাকি যে কেউ হতে পারে সেটা থার্ড পার্টি। তাহলে এখানে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি হচ্ছে প্লেন্টিভ অ্যান্ড ডিফেন্ডেন্ট, এরা বাদ দিয়ে বাকি সবাই থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি। তাহলে যে কেউ প্রমাণ করে দেয়, যদি ডিফেন্ডেন্ট প্রমাণ করে দেয় যে অন্য কোনো ব্যক্তির ইনভলভমেন্ট এখানে আছে বা তার দায় ছিল ওইটা টেক কেয়ার করার কিন্তু করেনি, তার জন্য, ধর সাপোজ ডিফেন্ডেন্ট যদি এই ক্ষেত্রে একজন লোককে ঠিক করে রাখতো যে টাইম টু টাইম ওয়াটার রিজার্ভারটাকে টেক কেয়ার করবে এবং সে করেনি, যার জন্য এই ক্ষতিটা হয়ে গেছে, তাহলে ডিফেন্ডেন্ট তার দোষও দিতে পারে, সে থার্ড পার্টি। ক্লিয়ার? নেক্সট, স্ট্যাটিউটারি অথরিটি, আবারও আসছে ঘুরে।
আগের দিন আমরা নুইসেন্স পড়েছিলাম, সেখানেও ছিল স্ট্যাটিউটারি অথরিটি, না? বল দেখি, হোয়াট ইজ স্ট্যাটিউটারি অথরিটি? তুই আগের দিন ছিলি, বল। কেন? সরকারি জায়গা? সে তো এক্সাম্পল হলো, কারণ ও আইনত গাড়িটা ওখান দিয়ে চালাচ্ছে, ওকে? কারণ ওর অধিকার আছে। স্ট্যাটিউটারি অথরিটি মানে, অথরিটি মিনস পাওয়ার, অ্যান্ড স্ট্যাটিউটারি মিনস আইনত, মানে অ্যাজ পার দ্য ল। ইফ ল গিভস মি এনি পাওয়ার, যে ল আমাকে একটা পাওয়ার দিল অ্যান্ড আই অ্যাম এক্সারসাইজিং দ্যাট পাওয়ার, আমি সেই পাওয়ারটাকে এক্সারসাইজ করছি, ওকে? সেইটা এক্সারসাইজ করতে গিয়ে আমি যদি কারোর ক্ষতি করে ফেলি, সেটাকে কিন্তু আমরা টর্ট বলবো না, অ্যান্ড ওটা কোনো রং নয় অ্যাকচুয়ালি। তাহলে এই ক্ষেত্রেও যদি প্লেন্টিভ ডিফেন্ডেন্ট প্রমাণ করতে পারে যে আমি ল ফুলি ওই কাজটা করেছি, তাহলে কিন্তু ডিফেন্ডেন্ট লায়াবল হবে না, যে ল আমাকে পাওয়ারটা দিয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? এটাই। তাহলে এই 5টা ডিফেন্স এখানটায় আমরা পাচ্ছি। কিসের ডিফেন্স এগুলো? স্ট্রিক্ট লায়াবিলিটি। তাহলে আপাতত কি বুঝলাম? স্ট্রিক্ট লায়াবিলিটি হলো এমন একটা লায়াবিলিটি যেখানে আদতে ওই লোকটার দোষ থাকুক চাই না থাকুক, ও লায়াবেল হবে যদি ওই 3টে এসেনশিয়াল প্লেন্টিভ প্রমাণ করে দেয়। কি কি প্রমাণ করতে হবে প্লেন্টিভকে কোর্টের কাছে? নাম্বার 1, যে একটা কোনো ডেঞ্জারাস জিনিস ডিফেন্ডেন্ট রেখেছিল, যেটা এসকেপ হয়ে গেছে, যার জন্য আমার ক্ষতি হয়েছে, অ্যান্ড ও মাত্রার অতিরিক্ত নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড করেছে, তার মানে যতটুকু ন্যাচারাল তার থেকে বেশি পরিমাণে জিনিস ওখানটায় রেখেছিল। ক্লিয়ার? অ্যান্ড ডিফেন্ডেন্ট কিন্তু এই 5টার মধ্যে যে কোনো একটা বা দুটো, যেটা সুইটেবল অ্যাজ পার দ্য ফ্যাক্ট, ও এই ডিফেন্স গুলো নিতে পারে। এবং ও যদি প্রমাণ করতে পারে কোর্টের কাছে যে হ্যাঁ এই ডিফেন্সের আন্ডারে এই ভুলটা হয়েছে, তাহলে কিন্তু কোর্ট ওকে লায়াবল করবে না। ক্লিয়ার? এটা গেল স্ট্রিক্ট লায়াবিলিটি। তাহলে এটা কোথাকার? এটা কিন্তু ব্রিটিশ রুল, এটা ইন্ডিয়ান রুল না, কেসটাও দেশের বাইরের। ক্লিয়ার? তাহলে এটা আমরা কেন পড়ছি সেটা আমি এখন রিভিল করব, ওকে? নোট কর, অ্যাবসলিউট লায়াবিলিটি। নেক্সট টপিক, অ্যাবসলিউট লায়াবিলিটি। তো আর এই যে স্ট্রিক্ট লায়াবিলিটি, এটাকে রুল অফ রেল্যান্ড ভার্সেস ফ্লেচারও বলা হয় কিন্তু, কারণ বিকজ ওই কেসটাতেই ফার্স্ট এসেনশিয়ালটা দেওয়া হয়েছিল, মানে রুল অফ রেল্যান্ড ভার্সেস ফ্লেচার, যে কেসের নামটা বললাম। তো পরীক্ষায় যদি রেল্যান্ড ভার্সেস ফ্লেচার দিয়ে কোশ্চেন আসে, তাও এইটাই অ্যান্সার হবে। পরীক্ষায় যদি স্ট্রিক্ট লায়াবিলিটি দিয়ে প্রশ্ন আসে, তাহলে এই কেসটার নাম মেনশন করে কিন্তু লিখতে হবে। ক্লিয়ার? অ্যাবসলিউট লায়াবিলিটি। লিখেছিস? নোট করেছিস? হ্যাঁ, এইবার এটা একটা গল্প শোন আগে আমার কাছে, তারপর বাকিগুলো হবে। গল্পটা হলো গিয়ে, ভোপালে একটা গ্যাস ডিজাস্টার হলো, যেটা ভোপাল গ্যাস ট্র্যাজেডি নামে পরিচিত। সেটা কি জানিস তোরা? শুনেছিস? এটা ঘটনাটা ঘটেছিল 1984, তখন তোদের জন্ম হয়নি, তাই তো? তো এই গ্যাস ট্র্যাজেডি, এটা ভোপাল কোথায় অবস্থিত? কোথায়? হ্যাঁ, তুই জানিস না? ইন্ডিয়াতে না ইন্ডিয়ার বাইরে? শিওর? শ্রীলঙ্কাতে নয় তো? কোন রাজ্যে? তো জিওগ্রাফি পড়াতে হবে মনে হচ্ছে এবার। এগুলো ক্লাস 1-2 এর বাচ্চাও জানে। একটা ইন্ডিয়ান ম্যাপ আছে, ম্যাপটা দিয়ে দিতে ওদেরকে, রোল করা ওখানে, বাড়ি নিয়ে যাবি।
গিয়ে পড়বি, নিয়ে যাওয়ার সময় রোল করা আছে। আমি অ্যাকচুয়ালি এই স্টুডেন্টদের জন্য কিনেছি ওটা, বিশ্বাস কর। আমি ফেড আপ হয়ে যাই, স্টুডেন্টরা ম্যাপ জানে না। বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স 3 যখন পড়বি, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স, মানে স্টুডেন্টরা জানে না কোথায় এশিয়া, কোথায় আফ্রিকা, কোথায় ইউরোপ, জানে না। তো ইন্ডিয়ার মাঝখানে একটা দেশ রাজ্য আছে, যে রাজ্যটার নাম মধ্যপ্রদেশ, সেখানেই ভোপাল অবস্থিত। ওকে, সেই ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা ঘটছিল, ইটস ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে, ডেটটা নিয়ে কনফিউশন, ডিসেম্বরের 2 তারিখ বা 3 তারিখ, কারণ ঘটনাটা রাত্রেবেলা ঘটেছিল, 12টার আগে না পরে সেটা নিয়ে একটু কনফিউশন আছে। সো ডেট হচ্ছে 2 তারিখ অথবা 3 তারিখ ঘটেছিল ঘটনাটা। এইবার এই ঘটনাটা ঘটার পরে যেটা হলো, প্রচুর মানুষের কিন্তু প্রাণ গেল, তারা মারা গেল। কিছু মানুষ যাদের বিভিন্ন রকম রোগ হলো, শ্বাসকষ্টজনিত রোগ, হয়তো বেঁচে গেছে, বাট সাফারিং ফ্রম ডিজিজেস। আর কিছু কিছু সেই সময় মহিলা যারা প্রেগনেন্ট ছিল, তাদের বাচ্চাদের ওপরেও কিন্তু অনেক এফেক্ট পড়েছিল, মানে ডিসেবলড চাইল্ডের জন্ম হয়েছিল সে তার পরবর্তীতে। বোঝা গেল? কিন্তু দ্য প্রবলেম ওয়াজ দ্যাট, যে কারখানা থেকে সেই গ্যাস ডিজাস্টারটা হয়েছিল, আমাদের দেশে সেই রকম সিচুয়েশন হলে সেই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে প্রোটেক্ট করার কোনো আইন ছিল না। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে ওই যে দুর্ঘটনাটা ঘটলো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট হলো, তা সেই কোম্পানিকে যদি আমরা রেসপন্সিবল করি, কথাটা বোঝ কিন্তু ভালো করে, সে কোম্পানিকে তো রেসপন্সিবল করতে হবে অতগুলো ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাহলে সেই রেসপন্সিবল করার জন্য তার আইন থাকতে হবে, সেরকম কোনো আইন ছিল না, যাতে ওই ফ্যামিলি মেম্বার গুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারি। হলো, তখন প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে, অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স পাস করে দিল। অর্ডিন্যান্স শব্দটা শুনেছিস? পলিটিক্যাল সায়েন্স ছিল কারোর? অর্ডিন্যান্স, হ্যাঁ বললেও মুশকিল, কোশ্চেন উত্তর তো দিতে পারবো না। ছিল পলিটিক্যাল সায়েন্স, কার কার ছিল অর্ডিন্যান্স? এতে কোনো বাংলা আছে কিনা আমি জানি না। অর্ডিন্যান্স হচ্ছে একটা স্পেসিফিক ল, যেটা প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারে ইমিডিয়েটলি। কারণ আমাদের দেশে একটা আইন বানানো মানে বিশাল টাইম কনজিউমিং, কারণ ওটা নিয়ে ডিসকাশন হবে, দুটো হাউস আছে, লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস, লোকসভা রাজ্যসভা। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তারপর প্রেসিডেন্ট। সো টাইম কনজিউমিং, মিনিমাম 6 মাস, কেন 1 বছর টাইমও লেগে যেতে পারে। তাই জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসিডেন্টকে পাওয়ার দিয়েছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। ক্লিয়ার? তারপরে দেখ, এই যে অর্ডিন্যান্স বানিয়ে প্রোটেকশন তো দিল, কিন্তু তার পরবর্তীতে সেই অর্ডিন্যান্সটাকে চ্যালেঞ্জ করে দিল ওই কোম্পানিটা কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিল, আমেরিকার অ্যাকচুয়াল রেজিস্টার্ড অফিস ছিল ওই কোম্পানিটার। বোঝা গেল? সেই কোম্পানি কি করে দিল, সুপ্রিম কোর্টে ওই অর্ডিন্যান্সটাকে চ্যালেঞ্জ করে দিল। আমাদের দেশে কিন্তু কোনো আইন নেই এখনো পর্যন্ত, হলো এখন মানে আজকে না, মানে সেই সিচুয়েশনের কথা বলছি। তাহলে এই ঘটনাটা কবে ঘটলো? 1984, তাই তো? ঠিক পরের বছর 1985, পরের বছরই 1985 দিল্লিতে এরকম আরেকটা ঘটনা ঘটলো, গ্যাস লিক হয়ে গেল। সেটাও ডিসেম্বরের 4 তারিখ অথবা 6 তারিখ, মানে এর মাঝখানে। বোঝা গেল? আমাদের দেশে কিন্তু সেই সময়ও কোনো আইন বানায়নি সরকার। হলো, সেই ওলিয়াম গ্যাস লিক কেসটা যখন হলো, সেখানে ওরকম দিল্লিতে অনেক মানুষ মারা গেল, অনেক মানুষের ক্ষতি হলো। তখন এমসি মেহতা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করলো সুপ্রিম কোর্টের কাছে। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল, যেটাকে আমরা বাংলায় বলি জনস্বার্থ মামলা। তোরা তো পিআইএল জানিস, শুনেছিস পিআইএল কি? হোয়াট ইজ পিআইএল? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি জানিস? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হলো এমন একটা লিটিগেশন, মানে কি মামলা, কেস,
পাবলিক ইন্টারেস্ট, তার মানে এমন একটা মামলা আমি করছি যেটা জনস্বার্থে করছি, নট প্রাইভেট ইন্টারেস্ট। হোল পাবলিক অ্যাট লার্জ, সবার ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য মামলাটা করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সুপ্রিম কোর্টে কে ফাইল করলো? নাম কি বললাম? MC মেহতা, উনি ফাইল করলেন। অ্যান্ড ওই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে ওনার বক্তব্য এটাই ছিল যে কেন আমাদের দেশে এই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করার কোনো আইন নেই, কেন সরকার কোনো আইন বানাচ্ছে না। বোঝা গেল? তাহলে গল্পটা আরেকবার দেখি, মানে এটুকু শেষ, ধর এটা এপিসোড 1 হলো তো, এবার এপিসোড 2 শুরু করার আগে আবার প্রিক্যাপ দেখায় না, সরি রিক্যাপ দেখায় না? রিক্যাপটা বল দেখি কি হলো, কে বলবে? তুই বল, এক্সপ্লেন কর। ডিসেম্বর। গ্যাস লিক হয়ে গেছিল, হ্যাঁ। কি করার জন্য? তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তাই তো? কম্পেনসেশন দেওয়ার কোনো আইন ছিল না। তারপর না, তখন অর্ডিন্যান্স বানিয়ে দিল প্রেসিডেন্ট, এবং ওটাকেও চ্যালেঞ্জ করা হলো সুপ্রিম কোর্টে। ঠিক আছে, দেন পরের বছর আবার এরকম একটা গ্যাস লিক হলো, কোথায়? দিল্লিতে। এটাতে তখন MC মেহতা বলে একজন লোক ছিল, যে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করলো সুপ্রিম কোর্টে। বোঝা গেল স্টোরি? এবার এপিসোড 2। তো দেখ, এই মামলায় সুপ্রিম কোর্ট একটা কনফিউশনে পড়ে গেল যে কি করা যায়, কিভাবে এদেরকে লায়াবল করা যায়, কিভাবে ক্ষতিপূরণটা পেমেন্ট করা হয়, বা কেই বা করবে পেমেন্ট। তখন এই রিলায়েন্স ভার্সেস ফ্লেচারের কেসটায় কে তুলে ধরা হলো, যেটা একটু আগে পড়লি। বললো যে আমরা তো তাহলে স্ট্রিক্ট লায়াবিলিটিটাকে অ্যাপ্লাই করতে পারি এই ক্ষেত্রে। বোঝা গেল? ডেঞ্জারাস থিং, এসকেপ, নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড। বোঝা গেল? তো আমরা তাহলে স্ট্রিক্ট লায়াবিলিটি অ্যাপ্লাই করতে পারি। তো সেই অনেক ডিসকাশনের পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত, একটা বোল্ড ডিসিশন নিল এবং বলল যে আমরা স্ট্রিক্ট লায়াবিলিটিকে একদম ডাইরেক্টলি কপি করব না, আমরা একটা নতুন নাম দিচ্ছি, যার নাম কি? অ্যাবসলিউট লায়াবিলিটি। অ্যান্ড এই লায়াবিলিটিতে এসেনশিয়াল গুলো থাকবে, ডিফেন্স গুলো থাকবে না। বোঝা গেল কথাটা? কি বললাম? তার মানে তিনটে এসেনশিয়াল থাকবে, যদি ওই প্লেনটিভ ওই তিনটে এসেনশিয়াল প্রমাণ করে দেয়, তাহলে স্ট্রিক্টলি লায়াবল হচ্ছে, মানে এটাকে আমরা অ্যাবসলিউট লায়াবিলিটি বলছি, অ্যাবসলিউটলি লায়াবল হচ্ছে। কিন্তু সে কিন্তু কোনো ডিফেন্স নিতে পারবে না। কেন এটা সুপ্রিম কোর্ট করলো? সুপ্রিম কোর্ট বলল আমাদের দেশের মতো, মানে যেহেতু আমাদের আরবান এরিয়া ফ্যাক্টরি যেখানে হয়ে ওঠে, যেখানে এরকম বিষাক্ত গ্যাস জমা আছে, যেসব সেগুলো সাধারণত রুরাল এলাকায় দেখা যায় না, থাকে ফ্যাক্টরি রুরাল এলাকায় যেখানে বিষাক্ত গ্যাস জমে আছে, সাধারণত এগুলো আরবান এলাকায় দেখা যায়। এবং আমাদের দেশটা ওদের দেশের থেকে আলাদা, ওদের দেশের মতো পপুলেশন, মানে আমাদের দেশের মতো পপুলেশন ওদের দেশে নেই। অ্যান্ড আমাদের দেশে ওই ফ্যাক্টরি বা এই ধরনের জায়গাতে প্রচুর, মানে ঘিরে অনেক জনবসতি গড়ে ওঠে। এবং যদি আমরা ডিফেন্সের অপশনটা রাখি, তাহলে ওই কোম্পানি বা ওই ফ্যাক্টরির মালিক কোনো না কোনো একটা গ্রাউন্ড দেখিয়ে বেঁচে যাবে। বুঝতে পারছিস? আলটিমেটলি ওই লোকগুলো ক্ষতিপূরণ পাবে না। ক্লিয়ার হলো? সেই জন্য সুপ্রিম কোর্ট বলল যে না, আমরা অ্যাবসলিউট লায়াবিলিটি রাখছি, এটার নাম দিচ্ছি অ্যাবসলিউট লায়াবিলিটি, যেখানে এসেনশিয়াল গুলো সেম, উইদাউট এনি ডিফেন্স, কোনো ডিফেন্স কিন্তু থাকবে না। ক্লিয়ার হলো? তুই বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে এপিসোড 2 শেষ। হ্যাপি এন্ডিং মনে হচ্ছে না?
ওকে, এপিসোড 3 আসবে। সো এবার এপিসোড 2টা একটু বল দেখি কি হলো। না না, এপিসোড 2 প্রথম থেকে বল। এপিসোড 1 কোথায় শেষ হয়েছিল? পিআইএল ফাইল হলো, তারপর থেকে বল। এমসি মেহতা। কে রাখলেন? এমসি মেহতা? কোর্ট, সুপ্রিম কোর্ট। হুম। রুরাল না তো, বলছে যে আমাদের দেশের সাধারণত আরবান এলাকায় এরকম ফ্যাক্টরি বা কোম্পানিগুলো থাকে এবং সেখানে জনসংখ্যা অনেক বেশি। সেখানে যদি আমরা ডিফেন্স নেই, মানে ডিফেন্সের অপশনটা রাখি, তাহলে ডিফেন্ডেন্ট ইজিলি এসকেপ হয়ে যায়, মানে নিজেকে বাঁচিয়ে নেবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এবার যদি পরীক্ষার প্রশ্ন আসে অ্যাবসলিউট লায়াবিলিটি, কি হবে অ্যান্সার? কি লিখতে হবে? পুরো হিস্ট্রিটাই লিখতে হবে। স্টার্ট করবি ভোপাল গ্যাস ট্র্যাজেডি থেকে, হ্যাঁ? তারপর রেলেন ভার্সেস ফ্লেচার আসবে। যদি আসে পরীক্ষায় রেলেন ভার্সেস ফ্লেচার, শুধু রেলেন ভার্সেস ফ্লেচার লিখলেই হবে। আর কনক্লুশনে গিয়ে অ্যাবসলিউট লায়াবিলিটিটা একটু লিখে দিবি। The Indian version of strict liability is absolute liability. Essentials are same, but ডিফেন্স গুলো নেই, উইদাউট ডিফেন্স। বোঝা গেল? তো বুঝতেই পারিস খুব তাড়াতাড়ি, কিন্তু বলতে পারিস না, রে বুঝলাম। ওখান থেকে শুরু করবি। এবার ইন্টারেস্টিং ঘটনা দেখ, অ্যাবসলিউট লায়াবিলিটি কিন্তু এসছে দিল্লি গ্যাস ডিজাস্টার থেকে, নট কি ভোপাল। এবার ইন্টারেস্টিংলি কোনটা আগে ঘটেছে, মানে এটা হচ্ছে এপিসোড 3, কোনটা আগে ঘটেছে? ভোপাল। মামলার রায় হয়েছে কিন্তু দিল্লিরটা আগে, মানে পিআইএলটা আগে হলো। হলো, তারপর এই ওলিয়াম গ্যাসে ওই যে অর্ডিন্যান্সের এগেনস্টে মামলা হয়েছিল, সেইটাতেও সুপ্রিম কোর্ট ওই অ্যাবসলিউট লায়াবিলিটি অ্যাপ্লাই করে দিল এবং ওই কোম্পানিকে লায়াবল করে দিল। তো ভোপাল গ্যাস ট্র্যাজেডির যে কেসটা, সেটার নাম তোরা নোট করে নে, ইউসিসি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। হুম, ইউসিসি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে তোর ইউসিসির ফুল ফর্ম হলো ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন। ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন, ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইউসিসির ফুল ফর্ম হলো ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন। কিন্তু কেসটার নাম এখানে পাচ্ছি না কেন? আচ্ছা, বোঝা গেল স্টোরিটা? তাহলে দেখ, এই মামলার রায় কিন্তু পরে হলো, আর দিল্লি কেসের রায়টা কিন্তু আগে হলো। ওকে, এবং ওই ইউসিসি ভার্সেস যেটা ছিল ইউনিয়ন অফ ইন্ডিয়া, ওটার ডিসিশন পরে হলো। কোর্ট কিন্তু তখন এই অ্যাবসলিউট লায়াবিলিটি ওখানে অ্যাপ্লাই করে দিল ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে। ওকে, বোঝা যাচ্ছে? এইবার নতুন একটা চ্যাপ্টার খুলছি, মানে চ্যাপ্টার মানে পড়ার না, এর মধ্যেই নতুন একটা ব্যাপার তোদেরকে বোঝাচ্ছি, ভালো করে বোঝ। লায়াবেল হলো, মনের দিক থেকে তো আমরা সবাই শান্তি পেয়ে গেলাম যে হ্যাঁ, যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ তো পাবে। এবার সে ক্ষতিপূরণ ক্যালকুলেট করতে গিয়ে দেখা যাচ্ছে কোম্পানি উঠে যাচ্ছে, মানে ওই কোম্পানির কাছে আর কোনো টাকাই থাকছে না বিজনেস চালানোর মতো। হতে পারে এরকম। এবার কি করা যায় তাহলে? ধর ওরকম একটা ঘটনা ঘটে গেল, কোম্পানি বন্ধ, তাতে কি কোনো ক্ষতি আছে কারোর?
কোম্পানি ক্ষতি হলে কি সাধারণ মানুষের কোনো ক্ষতি হতে পারে? হোয়াট এভার, ধর সুপ্রিম কোর্ট বললো না আপনাকে দিতে হবে, তাহলে কোম্পানি তো বন্ধ হয়ে যাচ্ছে, সব ঘটি বাটি যা আছে বিক্রি করে ক্ষতিপূরণ দিয়ে দিল। এতে কি আমাদের সাধারণ মানুষের কোনো ক্ষতি হতে পারে? কিরকম? ভেরি গুড, আনএমপ্লয়মেন্ট। কোম্পানি বন্ধ হয়ে গেল, কাজ নেই, যে লোকগুলো কাজ করতো ওরা এখন কি করবে? তাহলে ইকোনমি শেষ হয়ে যাবে আমাদের। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তাহলে এবার কি করা যেতে পারে? কি করে আমরা ক্ষতিপূরণও দিতে পারি, আবার কোম্পানিটাকেও বাঁচিয়ে রাখতে পারি? ভালো সাজেশন দিচ্ছে ও। অন্য কিছু তাতে তো নাও রাজি হতে পারে। ঠিক আছে, গুড, তোর সাজেশন খুব ভালো। আর কিছু? ভালো লাগলো আমার সাজেশনটা। আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছিস তো? মানে একটা কোম্পানি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ক্ষতিপূরণ দিতে গিয়ে কোম্পানির সব টাকা শেষ, কোম্পানিটা বন্ধ হয়ে, বিজনেসটাই বন্ধ হয়ে গেল। হতে পারে বাইরের দেশের কোম্পানি ছিল, ও বললো আমি আর ইন্ডিয়াতে বিজনেস করবো না, এত লস হচ্ছে আমি করবো না, সে কোম্পানিটা চলে গেল। ধর অ্যাপেল কোম্পানি চলে গেল ইন্ডিয়া থেকে, তব क्या होगा? আমাদের দেশের ইকোনমিক্যাল ক্ষতি হবে। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ক্ষতিপূরণ দেওয়া না দেশের ইকোনমিটাকে বাঁচানো? তাহলে ক্ষতিপূরণ দেবো না, দুটাই ইম্পর্টেন্ট। তাহলে এরকম কি কোনো পলিসি বা কিছু নেওয়া যেতে পারে, স্ট্র্যাটেজি, দুটোকেই আমি প্রোটেক্ট করছি? কোশ্চেনটা এখানেই আমি রাখলাম। এবার তোদেরকে আরেকটা গল্প বলি, দেখ। ধর আমি, আমার টাকা পয়সা নেই, আমি খুব গরিব, স্বাভাবিক সবাই মনে চায় যে কিছু ইনকাম করি। অনেকবার চেষ্টা করেছি সরকারি চাকরি পরীক্ষা দেব, যা সরকার ছিল আমার পক্ষে আর চাকরি পাওয়া সম্ভব হয়নি। সো আমি প্ল্যান করলাম তাহলে আমি একটা জোম্যাটো ডেলিভারি বয় হয়ে যাই, এটা আমার সিদ্ধান্ত হলো। তো এবার জোম্যাটো ডেলিভারি বয় হওয়ার জন্য আমাকে একটা বাইক কিনতে হচ্ছে, কারণ সাইকেল নিয়ে সম্ভব হচ্ছে না, অনেক দূরে দূরে ডেলিভারি থাকছে। তো আমি একটা বাইক কিনলাম, টাকা তো নেই, কোনো রকম ভাবে আমি একটা ডাউন পেমেন্টে জোগাড় করলাম, একটা ইনস্টলমেন্টে বাইক কিনলাম, এবং ওই ইনস্টলমেন্টে বাইক কেনার পরে আমি কাজ শুরু করলাম। আমার ধর যা ডেলিভারি দিচ্ছি তাতে আমার মান্থলি 15,000 হচ্ছে, আমি ইনস্টলমেন্ট দিচ্ছি 5,000, আর বাকি 10,000 আমার থাকছে। হলো। আমি কিন্তু আর, আমি ওই যে ডাউন পেমেন্টই সব টাকা শেষ করেছি, আমার কাছে কিন্তু আর কোনো টাকা পয়সা নেই, আমার অবস্থা কিন্তু খুব খারাপ। হলো। এইবার কি হলো, আমি 3 মাস ভালো খুব সুন্দর চলছে, 3 মাস পার হলো, একদিন আমি একটা অ্যাক্সিডেন্ট করে দিলাম বাইক নিয়ে। হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট, এবং যে লোকটাকে আমি মারলাম সে লোকটা মরে গেল। এবার আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। কোর্ট বলল ক্ষতিপূরণ দিতে হবে 10 লাখ টাকা। এবার আমি কি করব? আমার বাইক বিক্রি করে কত টাকা আসবে? না না, অ্যাক্সিডেন্টে মারা, আমার কোনো দোষ নেই, ফুল অ্যাক্সিডেন্ট। ওই যে ইয়ে ইনএভিটেবল অ্যাক্সিডেন্ট, ফুল একদম পুরোপুরি অ্যাক্সিডেন্ট, তো আমার ক্রিমিনাল লায়াবিলিটি আসলো না, কিন্তু কোর্ট আমাকে ক্ষতিপূরণ দিতে বললো। তাহলে আমাকে কোর্ট দিতে বললো 10 লাখ টাকা। আমার বাইক বিক্রি করে আমি 1 লাখ টাকাও পাবো না, আমার প্রপার্টিও নেই, কি করে দেবো? এবার আমি কি করব? বাইক বিক্রি করে দিয়ে দিলাম, তাহলে আমার চাকরিও চলে গেল। তোরা কি মিল পাচ্ছিস গল্পটার সঙ্গে, আগের কোম্পানির গল্পটার সঙ্গে এই গল্পটা? তাহলে এমন কি উপায় থাকতে পারে শর্টকাট, যে আমি পেমেন্টও দিচ্ছি আবার আমার বিজনেসটাও থাকছে? তো খুব ভালো সাজেশন দিচ্ছে, হ্যাঁ এটাও গুড অপশন। কিন্তু আমি হতে পারে অল্প অল্প ইনস্টলমেন্টে? তাহলে তো আমার 10 বছর লেগে যাবে টাকা শোধ করতে। তো এটার একটা বেস্ট অপশন হলো ইন্স্যুরেন্স।
কি? ইন্স্যুরেন্স। যাদের বাড়িতে বাইক আছে বা গাড়ি আছে তারা জানে একটা ইন্স্যুরেন্স করতে হয়, তাই না? মেইনলি দ্য ম্যান্ডেটারি ইন্স্যুরেন্স ইজ থার্ড পার্টি ইন্স্যুরেন্স, নট কি ফার্স্ট পার্টি। ফার্স্ট পার্টিটা ম্যান্ডেটারি না, তুই চাইলে করতে পারিস, তোর গাড়িরও ইন্স্যুরেন্স করতে পারিস, কিন্তু ম্যান্ডেটারি কোনটা? থার্ড পার্টি। মানে তুই যদি কাউকে ধাক্কা মারিস, এখনো তো আমি মারিনি, কাকে মারবো জানিও না, যাকে মারবো সেই হলো থার্ড পার্টি। হলো? তাহলে দেখ, আমি লায়াবেল হলাম, টাকা কে দিচ্ছে? 10 লাখ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি, আমাকে আর দিতে হচ্ছে না। কেন? কারণ আমি প্রিমিয়াম দিয়ে রেখেছি ফুল লায়াবিলিটি ইন্স্যুরেন্স কোম্পানি। বোঝা গেল? তাই তো? দেখ না, বোঝা গেল তো? হ্যাঁ। এবং এই যে আমি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করছি, কেন করছি? এটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি। তোদের এবার সিলেবাসে আছে না মোটর ভেহিকলস অ্যাক্ট, ওইখানেই পড়বি থার্ড পার্টি ইন্স্যুরেন্স, থার্ড পার্টি রিস্ক। দেখবি কোশ্চেনও আসে পরীক্ষায়। এটাই হলো সেটা যেটা ম্যান্ডেটারি অ্যাজ পার দ্য মোটর ভেহিকল অ্যাক্ট। তুই ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি রাস্তায় রান করতে পারবি না, যদি করিস ইট ইজ ইলিগাল। ক্লিয়ার? কেন তাহলে মোটর ভেহিকল অ্যাক্ট এটাকে ম্যান্ডেটারি করে দিল? এই যে গল্পটা বললাম জোম্যাটো ডেলিভারি বয়ের, ওকে প্রোটেকশন দেওয়ার জন্য, যে তোমার কাছে টাইম 10 লাখ টাকা নাও থাকতে পারে, তাহলে দুজনেই সাফার করছে। দেখ, জোম্যাটো ডেলিভারি বয়টাও সাফার করছে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, যার পরিবারের লোকটা মারা গেল সেও সাফার করছে। সো বেস্ট অপশন হলো ইন্স্যুরেন্স। তাহলে দেখ, ওর বাইকও বিক্রি করতে হলো না, আবার ইন্স্যুরেন্স কোম্পানি ওই যার যে পরিবারের লোকটা মারা গেল সেই পরিবারকে 10 লাখ টাকা দিয়েও দিল, তাহলে ওরও রেমেডি হয়ে গেল, এরও সব ঠিকঠাক থাকলো, এও পরের দিন জোম্যাটো ডেলিভারি কাজ করতে পারবে। হ্যাঁ। সরকার তাই এবার একটা আইন নিয়ে আসলো, এই অ্যাবসলিউট লায়াবিলিটি। সুপ্রিম কোর্ট যখন এই ডিসিশনটা দিয়ে দিল, কোম্পানিগুলোকে অ্যাবসলিউটলি লায়াবল করে দিল, যে হ্যাঁ যদি হয় তোমাকে পে করতে হবে, কোনো ডিফেন্স নেই, কোনো ছাড় নেই, তখনই সরকার একটা আইন নিয়ে আসলো, যে আইনটার নাম হলো পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট। নোট কর। নাইনটিন পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট, 1991. In the year of 1991, this act was enacted by our parliament. And যেমন মোটর ভেহিকল অ্যাক্ট ম্যান্ডেট করে দিচ্ছে, ম্যান্ডেট মানে কি? ম্যান্ডেটারি, ইট ইজ পানিশেবল। তুমি যদি 4 হুইলার বা 2 হুইলার মানে মোটর ভেহিকল কেন, তাহলে ইউ মাস্ট মেক দ্য ইন্স্যুরেন্স। এইটাই তো চ্যালেঞ্জ হয়ে আছে এখনো পেন্ডিং, যে এটাকে আমরা ই রিক্সাকে আদৌ মোটর ভেহিকল বলবো কিনা। আচ্ছা, তো তাহলে পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট বলে দিল, যদি তুমি ডেঞ্জারাস সাবস্টেন্স স্টোর করছো তাহলে দেয়ার ইজ আ রিস্ক, যেটা বেরিয়ে যেতে পারে, তাহলে যদি কারোর ক্ষতি হয় দেন তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। সো সেটা তুমি ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি। সো কোম্পানিগুলোকে বলে দিল ইন্স্যুরেন্স ম্যান্ডেটারি, তুমি করে নাও। তাহলে এবার যদি এরকম গ্যাস লিক হয়, তাহলে ক্ষতিপূরণও পেয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির থ্রুতে, আর বিজনেসটাও বেঁচে যাচ্ছে কোম্পানির। বুঝলি? তোদের প্রথম দিন কি বলেছিলাম, যে ল পড়তে এসেছিস, দেখবি নতুন নতুন জিনিস মাথা খুলবে তোদের আস্তে আস্তে, জানতে পারছিস, ভালো লাগছে না? ইন্টারেস্টিং সাবজেক্ট, তাই না? ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে এবার ফার্স্ট টু লাস্ট একবার বলে দিই, আমরা আজকে শুরু করেছি রেলান ভার্সেস ফ্লেচার কেস দিয়ে, যেটাকে আমরা বললাম স্ট্রিক্ট লায়াবিলিটি। এখানে কোর্ট ডিফেন্ডেন্টকে স্ট্রিক্টলি লায়াবেল করেছিল, বলেছিল তোমার দোষ না থাকলেও তুমি লায়াবেল হবে। কেন? কারণ তুমি ডেঞ্জারাস জিনিস স্টোর করেছো, সেটা এসকেপ হয়ে গেছে, অ্যান্ড সেখানে নন ন্যাচারাল ইউজ অফ ল্যান্ড মানে হিউজ পরিমাণ তুমি জমি রেখেছো। হলো? এবং কোর্ট এটার সঙ্গে কিছু ডিফেন্সেরও স্কোপ দিয়েছিল, 5টা ডিফেন্স, তাই তো? যে প্লেন্টিভের কনসেন্ট নিয়ে করা হয়েছে, বা দেয়ার ওয়াজ অ্যাক্ট অফ গড, তাই তো, স্ট্যাটুটারি অথরিটি, বা থার্ড পার্টিস, হ্যাঁ প্লেন্টিভস ওন ফল্ট বা থার্ড পার্টির ফল্ট, এই 5টা ডিফেন্স ওখানে নেওয়ার সুযোগ ছিল।
এবার আমরা চলে আসি ইন্ডিয়াতে। তাহলে আমার ইন্ডিয়াতে দুটো পরপর ইনসিডেন্ট ঘটেছিল যেটা ডেঞ্জারাস, একদম 1 বছরের মাথায়, ডিসেম্বর মাসেই, তাই না? ফার্স্ট হলো হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, দেন দিল্লি ওলিয়াম গ্যাস লিক কেস। এবং ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে একটা অর্ডিন্যান্স, কারণ সেই সময় আমাদের দেশে কিন্তু কোনো আইন নেই এই প্রোটেকশন দেওয়ার জন্য। তো যখন এরকম রিপিট কেস হচ্ছে, তখন এমসি মেহতা পিআইএল ফাইল করলো এই দুটো বিষয়কে নিয়ে, যে দেখো ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছে, এখানে আবার ওলিয়াম গ্যাস লিক হলো, আমাদের দেশের সরকার কি কোনো আইন বানাবে না? আমাদের দেশে কি আইন থাকবে না ওই যে লোকগুলো সাফার করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, ক্ষতিপূরণ দেওয়ার জন্য? তখন সুপ্রিম কোর্ট অ্যাডপ্ট করলো স্ট্রিক্ট লায়াবিলিটির কনসেপ্টটা, কিন্তু অ্যাডপ্ট করে মডিফাই করে দিল। বললো আমরা এসেনশিয়াল গুলো রাখছি, কিন্তু আমরা এক্সেপশন গুলো রাখবো না। ডিফেন্ডেন্ট এখানে অ্যাবসলিউটলি লায়াবেল হবে, স্ট্রিক্টলি শুধু নয়, অ্যাবসলিউটলি। আর কোনো অপশন নেই ওর কাছে, ক্লিয়ার? কিন্তু প্রবলেম হচ্ছিল কি, যে ফাইন্যান্সিয়াল হার্ডশিপ হতে পারে, যে অত টাকা নেই যে সেই কোম্পানি ক্ষতিপূরণ দেবে, বা ওই টাকা দিতে গেলে কোম্পানির বিজনেস বন্ধ হয়ে যাবে। সেই জন্য পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট বানানো হলো 1991, যেখানে কি করা হলো, প্রত্যেকটা কোম্পানিকে বললো তোমরা যদি ডেঞ্জারাস জিনিস নিয়ে বিজনেস করছো, তো তোমরা একটা পাবলিক লায়াবিলিটির ইন্স্যুরেন্স করে রাখো। পাবলিক লায়াবিলিটি তার মানে তোমার কারণে যদি কখনো পাবলিকদের ক্ষতি হয়, তাহলে সেই লায়াবিলিটিটা তোমাকেই নিতে হবে অ্যাবসলিউট লায়াবিলিটির জন্য। তো তুমি ইন্স্যুরেন্সটা করে রাখো, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি পে করে দেবে। অ্যান্ড এই মেকানিজমটা ঠিক মোটর ভেহিকেল অ্যাক্টের থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মতো, সেম। ক্লিয়ার হলো? এই তো সিম্পল।